রহমান রহিম, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। আমি মোহাম্মদ আব্দুল বাসেত, সহকারী শিক্ষক, মাধ্যমিক শাখা, শ্রেণী ষষ্ঠ, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় সপ্তম। আজকের বিষয়ের আলোচ্য বিষয় বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশের অর্থনীতি মূলত কৃষি নির্ভরশীল। কৃষির পাশাপাশি শিল্প ও ব্যবসা বাণিজ্য প্রসার লাভ করেছে। দেশের রাষ্ট্রীয় মালিকানায় কিছু কিছু শিল্প, কারখানা, রেল ও সড়ক ব্যবস্থা প্রভৃতি রয়েছে। বর্তমানে আমাদের দেশে গার্মেন্টস শিল্প বিকাশ লাভ করেছে, যা অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখছে। শ্রমজীবী মানুষের জীবনও সেই সাথে উন্নত হচ্ছে। অর্থনৈতিক উন্নতি ছাড়া কোনো দেশ ও জাতি টিকে থাকতে পারে না। 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর আমাদের কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য দ্রুত উন্নতি লাভ করতে শুরু করে। ছোট্ট বন্ধুরা, 1971 সালে এই দেশ যখন স্বাধীন হয়, আমার মনে পড়ে সেদিনের কথা। আমি স্বচক্ষে দেখেছি সেই সময়ের ঘটনার দিনগুলি ছিল শ্বাসরুদ্ধ, কোনো কাল্পনিক নয়, কথাগুলো সত্য। আমার বয়স তখন 6 থেকে 7 বছর এরকমই হবে। আমি ক্লাস 1-এ পড়ি। স্পষ্ট মনে আছে, শব্দ শুনে আমি বাড়ির উত্তর পাশে দাঁড়িয়ে দেখি এই বগুড়া শহরের উপর পাখির মতো উড়ছিল দুটি বিমান। তারপরের দিনই আমাদের একইভাবে আমার বাড়ির পাশেই আড়িয়াবাজার নামে এক জায়গায় দুটি জেট বিমান পাখির মতো উঠছিল। দেখতে ভালো লাগছিল। কিছুক্ষণ পরেই কিছু কিছু শব্দ বিকট, যা ভয় পেতাম। আমি পাতারের ভিতর ছাগল নিয়ে গিয়েছিলাম। সেখান থেকে এরকম দেখে আমি দৌড়ে চলে আসি বাড়িতে এবং সে লুকিয়ে পড়ি সেন্দুকের নিচে। পরে নানান কথা, মানুষের হইয়াল্লা, চিল্লাচিল্লি, হিন্দুদের বাড়ির পাশেই হিন্দুদের বাড়ি, আমাদের বাড়ি লুটপাট, আগুনে পোড়ানো, অবাক চোখে দেখছি। আমি সেই সময় পাকিস্তানি হানাদার, আমাদের দেশের রাজাকার বদর বাহিনীকে দেখেছি। একটি কথা আজও মনে দাগ কাটে। একজন লোককে মাথায় ডালি পিছন থেকে লাথি মারতে মারতে নিয়ে আসতেছিল স্কুলের মাঠের মধ্যে। আমি ক্লাসের মধ্য থেকে দেখতে পেলাম। যাই হোক, তখন এত কিছু জানতাম না, বুঝতাম না। মনে পড়ে সেই 71 ভয়াবহ। সেই সময় অনেক কিছু ঘটে গেছে। যাই হোক, পরে আমরা শুনবো মুক্তিযুদ্ধের কথা। এখন একটু আমরা পড়ায় আসি। অর্থনীতির ধারাবাহিকতা, এই ধারা আরও বেগবান করা সম্ভব। তাহলে দেশ বেকারত্ব, দারিদ্র দূর হবে, দেশের জনগণও উন্নত জীবনযাপন করতে পারবে। তখন কিন্তু এত গাড়ি ঘোড়া ছিল না, রাস্তা ছিল না, বাড়িঘর কম ছিল। মনে আছে, ঘোড়ার গাড়িতে আমরা বড় শহরে আসতাম।
আমার বাবা যুদ্ধের পরই আমাকে নিয়ে এসেছিল বগুড়ায়। দেখেছি তখন ওই সেই বম্বিং করে রেল লাইন গাছের মাথায় উঠেছে, পুকুরের মতো হয়ে গেছে পুকুর বম্বিংয়ের কারণে, কত হাড়হাড্ডি পড়ে আছে, কি দৃশ্য। ঘটনাটি কিন্তু সত্য, আমার সেই ছোট্টবেলার দেখা। অর্থনৈতিক জীবনধারা। কোনো সমাজ বা গোষ্ঠী সাধারণত যে ধরনের অর্থনৈতিক কাজ করে, জীবন ধারণ করে, তাকে এই সমাজ বা গোষ্ঠীর জীবনধারা বলে। বাংলাদেশের গ্রামাঞ্চলে অধিকাংশ মানুষ কৃষিজীবী। জমিতে চাষ করে তারা শস্য উৎপাদন করে, তা দিয়ে নিজেদের খাদ্যের চাহিদা মেটায়। উৎপাদিত ফসলের একটা অংশ তারা বাজারে বিক্রি করে সেই অর্থে সংসারের অন্যান্য প্রয়োজন মেটায়। বাড়তি শস্য উৎপাদন করে তারা দেশবাসীর খাদ্যের যোগান দেয়। এভাবে তারা দেশের অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা রাখে। একইভাবে শহরাঞ্চলের শ্রমিক, শিল্পপতি, চাকরিজীবী ও ব্যবসায়ীদের অর্থনৈতিক জীবনধারা শিল্প কিংবা ব্যবসা কেন্দ্রিক। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি। বাংলাদেশের বেশিরভাগ মানুষ গ্রামে বাস করে। গ্রামের অধিকাংশ লোক কৃষিজীবী। কৃষি তাদের জীবিকার প্রধান অবলম্বন। এমনকি যাদের নিজস্ব জমি নেই, তারাও অন্য জমিতে চাষ করে জীবিকা নির্বাহ করে। অর্থাৎ দেশের কয়েক কোটি মানুষ তার জীবিকার জন্য সরাসরি কৃষির উপর নির্ভরশীল। সে কারণে বাংলাদেশকে কৃষি নির্ভরশীল দেশ বলা হয়। কৃষিকাজ ছাড়াও গ্রামের মানুষের একটা অংশ জেলে, তাঁতি, কামার, কুমার, সুতার, মুদি হিসেবে তাদের জীবিকা নির্বাহ করে। কিছু কিছু লোক গ্রামের হাট বাজার বা কাছাকাছি শহরে গঞ্জে ছোট্টখাটো ব্যবসা করে। এদের সবাইকে নিয়েই বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির সচল রয়েছে। বর্তমানে কৃষিতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার এবং সার, কীটনাশক, উচ্চ ফলনশীল বীজের প্রয়োগ হচ্ছে। এর ফলে ফসলের উৎপাদনই শুধু বাড়েনি, গ্রামের অর্থনীতির জন্য তার নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। গ্রামের মানুষের শিক্ষা, স্বাস্থ্য সহ সামগ্রিক জীবনযাত্রার উপর এর প্রভাব পড়েছে। গ্রামীণ অর্থনীতির গুরুত্ব। আমাদের দেশের মোট খাদ্য চাহিদার বড় অংশ আসে কৃষি থেকে। গ্রামের মানুষেরই এর উৎপাদন। কোনো কারণে এক বছর দেশে খাদ্য উৎপাদন কম হলে বিদেশ থেকে খাদ্য আমদানি করে সেই ঘাটতি পূরণ করতে হয়, নতুবা দেশে দুর্ভিক্ষ দেখা দেয়। দেশের শিল্পের কাঁচামালের অন্যতম উৎস হচ্ছে গ্রামীণ কৃষিখাত, অর্থাৎ দেশের শিল্প, বাণিজ্য ও জনগণের কর্মসংস্থানের বিষয়টি অনেকাংশে গ্রামীণ অর্থনীতির উপর নির্ভরশীল। এভাবে গ্রামের অর্থনীতি এখনো আমাদের জাতীয় অর্থনীতির মূল ভিত্তি হিসেবে কাজ করছে। বাংলাদেশের শহরের অর্থনীতি। বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় 30% শহরাঞ্চলে বাস করে। রাজধানী ঢাকা, বন্দর নগরী চট্টগ্রাম, শিল্প শহর নারায়ণগঞ্জ ও খুলনার বাস করে বিপুল সংখ্যক মানুষ। এসব শহর ছাড়াও বিভিন্ন বিভাগীয় জেলা, উপজেলা শহরে বসবাসকারী মানুষ সাধারণত অফিস, আদালত, শিল্প কারখানায় চাকরি, ব্যবসা বাণিজ্য, যানবাহন চালনা, নানা ধরনের দিনমজুরি ও বাসাবাড়িতে সহায়তাকারী হিসেবে কাজ করে
জীবিকা নির্বাহ করে। শহরের জনগোষ্ঠীর মধ্যে যারা ধনী তারা নগরীর অভিজাত এলাকায় বাস করে। এছাড়া শিল্পপতি, ব্যবসায়ী, চাকরিজীবী, পেশাজীবী, শ্রমিক, দিনমজুর, বস্তিবাসী সবাইকে মিলেই শহরের অর্থনৈতিক জীবনকে সচল করে। শহরের অর্থনৈতিক গুরুত্ব। শিল্পায়ন ও নগরায়নের ফলে আজ বাংলাদেশের গ্রাম ও শহরের মানুষের জীবনধারার পার্থক্য কিছুটা মনে আসছে। বাড়ছে গ্রাম ও শহরের একে অপরের নির্ভরশীলতা। লেখাপড়া, কর্মসংস্থান, চিকিৎসা ইত্যাদির জন্য গ্রামের মানুষ এখন আগের তুলনায় অনেক বেশি শহরের উপর নির্ভরশীল। নগর জীবনের বিস্তার, শিল্পায়ন ও কাজের খোঁজে গ্রাম থেকে প্রতিদিন বহু লোক শহরে আসে। ফলে জাতীয় অর্থনীতিতে শহরের জনগণের ভূমিকা দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বাংলাদেশের অর্থনৈতিক খাত সমূহ। পৃথিবীর অনেক দেশের মতো আমাদের অর্থনীতির প্রধান খাতগুলো হলো কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য ও সেবা খাত। তবে এছাড়াও বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের প্রেরিত অর্থ একটা বড়। কৃষি খাত প্রাচীনকাল থেকেই এদেশের অর্থনীতিতে কৃষি মুখ্য ভূমিকা পালন করে। বর্তমানে এদেশের বেশিরভাগ মানুষ জীবিকার জন্য কৃষির উপর নির্ভরশীল। ধান, পাট, চা, ডাল, রবি শস্য, শাকসবজি, ফলমূল উৎপাদন, বনজ পশুপালন ও মৎস্য চাষকে কৃষি খাতের মধ্যে ধরা হয়। আমাদের জাতীয় অর্থনীতি কৃষি অবদান প্রায় 20%। কৃষি আমাদের এই খাতের এই দেশের মূল ভূমিকা পালন করে। কৃষিতে আমাদের সরকার আমাদের কৃষি খাতে বেশি নজর দিলে ভালো হয় আর কি। এখন আসি শিল্প খাত। কারখানায় উৎপাদিত সামগ্রী, বিদ্যুৎ, গ্যাস, খনিজ সম্পদ, দালান কোঠা বা অবকাঠামো নির্মাণ এই খাতের অন্তর্ভুক্ত। বাংলাদেশের উল্লেখযোগ্য শিল্প সামগ্রী হলো পাট, চামড়াজাত দ্রব্য, সুতা ও কাপড়। এছাড়া রয়েছে কাগজের কল, পোশাক শিল্প, আসবাবপত্র তৈরি কারখানা, চিনি কল ও অন্যান্য প্রক্রিয়াজাত খাদ্য শিল্প, পেট্রোল ও রাসায়নিক দ্রব্য উৎপাদন শিল্প, ঔষধ শিল্প ইত্যাদি। যে দেশ যত উন্নত তার অর্থনীতিতে শিল্প খাতের ভূমিকা তত গুরুত্বপূর্ণ। বিদেশে আমাদের ধরবো যে দেশগুলো যে উন্নত তাদের শিল্প এতটাই উন্নত যে দেশকে অনেক এগিয়ে নিয়ে গেছে। আমাদের বাংলাদেশকে এইভাবেই এগিয়ে নিয়ে যেতে হবে শিল্পতে, তাহলে আমাদের দেশ উন্নতির শীর্ষে পৌঁছতে পারবে। এখন আসি ব্যবসা বাণিজ্য খাত। অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য আমাদের অর্থনীতির একটি প্রধান খাত। অভ্যন্তরীণ বাণিজ্য বলতে দেশের ভিতর ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগে জিনিসপত্র কেনা বেচাকে বোঝায়। দেশের অর্থনীতিকে সচল রাখতে এই অভ্যন্তরীণ বাণিজ্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে আমরা
যেমন কিছু পণ্য বিদেশ থেকে আমদানি করি, তেমনই যেসব পণ্য আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে উৎপন্ন হয় তা একটি অংশ বিদেশে রপ্তানি করি। এভাবে রপ্তানিকৃত পণ্য থেকে অর্জিত বৈদেশিক মুদ্রা আমাদের অর্থনীতিকে শক্তিশালী করে। যেমন তোমরা দেখেছ আজ বর্তমানে শিল্প কারখানার মধ্যে গার্মেন্টস আমাদের অনেক উন্নত করেছে দেশকে। গার্মেন্টসের তৈরি যত পরিধানের কাপড়, বিভিন্ন সামগ্রী বিদেশে রপ্তানি করে আমাদের দেশে অনেক টাকা, অনেক অর্থ উপার্জন হয়েছে বা হচ্ছে। এই বাংলাদেশ এক সময় খুব গরিব ছিল। আজ শিল্প কলকারখানায় গ্যাস, এগুলো বিদেশে শিল্প কারখানা তৈরি, অনেক মূল্যবান জিনিস বিদেশে রপ্তানি করে আমাদের দেশকে উন্নতির দিকে নিয়ে আসছে। এখন আমরা সেবা খাত থেকে কিছু আলোচনা করব। তোমরা অবশ্যই মন দিয়ে শুনবে। সেবা খাত অর্থই সেবামূলক কাজে যে ব্যবহার হয় সেটাই সেবা খাত, এবং যে কোনো দেশের অর্থনীতিতে সেবা খাত একটি বড় ভূমিকা পালন করে। শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, পরিবহন বা যোগাযোগ ব্যবস্থা, ব্যাংক, বিমা, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, এগুলো হলো সেবা খাতের উদাহরণ। সরকারি ও বেসরকারি উভয় উদ্যোগে এই খাতটি পরিচালিত হয়। যে দেশ যত উন্নত এবং জনগণের কল্যাণকে যত বেশি গুরুত্ব দেয়, সেখানে এই সেবা খাতটি ততই শক্তিশালী। আমরা চিন্তা করব, এই সেবা খাতের দিকে লক্ষ্য রাখব, সেবা খাত যেন আরও উন্নত হয়, আরও শক্তিশালিত হয়। এই জন্য আমাদের সরকারিভাবে ভূমিকা রাখতে হবে বেশি, এবং সঠিক নিয়মে যাতে সেবা খাতটি ব্যবহার হয়। আজ এই পর্যন্তই, ইনশাল্লাহ আবার দেখা হবে। তোমরা ভালো থাকবা। আমাদের করোনাকে ভয় করলে চলবে না। আমাদের যেভাবে নির্দেশনা দেওয়া আছে সেইভাবে আমরা চলব। আমরা ভালোভাবে থাকব, ভালোভাবে চলাফেরা করব, নির্দেশ মতোই চলাফেরা করব, তাহলেই আমরা ভালো থাকব।